সোনাদা এবং তার সহকারীর কাছে এবার এক গুপ্তধনের সন্ধান আসে, যা ১৬০০ শতকের রাজা প্রতাপাদিত্যের। প্রতাপাদিত্য সেই সময় তার সকল ধন সম্পদ একজনের হাত দিয়ে সুন্দরবনে লুকিয়ে রাখার পর সেই ধন সম্পদের খোঁজ এত বছরেও কেউ পায়নি। সোনাদা তার সহকারীদের নিয়ে সেই গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ে, এক মার্ডারের দায় মাথায় নিয়ে, অর্থাৎ নিরুপায় হয়েই বেরিয়ে পড়ে। আর গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়লে পদে পদে তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত কি গুপ্তধনের সন্ধান তারা পেয়েছিল, তা না হয় দেখে নিন আজকের এক্সপ্লেনেশন থেকে। আজকে আমরা হাজির হয়েছি গুপ্তধন সিরিজের চতুর্থ ফিল্ম সপ্তডিঙার গুপ্তধন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে এক লোককে একটি চিত্রকর্ম নিয়ে সুন্দরবনের গভীরে যেতে দেখা যায়। সুন্দরবনের গভীরে গিয়ে লোকটি শুধু চিত্রকর্মের সাথে আশেপাশের চিহ্নগুলো মেলাতে থাকে। একসময় সেই চিত্রকর্মের সাথে জায়গাটা মিলে গেলে লোকটি খুশি হয়। সামনে এগোতে এগোতে আরও একটা চিত্রকর্মের সাথে মিল পেলে সে আরও বেশি খুশি হয়। কিন্তু খুশি বেশিক্ষণ স্থায়ী থাকে না। একটা বাঘ লোকটির উপরে আক্রমণ করে, এতে লোকটি সেখানেই মারা যায়। সিন শিফট করে আমাদের দেখানো হয় সুবর্ণ সেন ওরফে সোনাদাকে। সেই সোনাদাকে আমরা খুব ভালো করেই চিনি। তিনি গুপ্তধনের রহস্য সমাধান করে থাকেন। তার দুজন সহকারী আছে, আবির এবং ঝিনুক, যারা একে অন্যকে ভালোবাসে। সোনাদা দুজনকে জানায় আজকে প্রফেসর নিশনাথ তাদের ডেকেছে। এতে দুজনেই মনে করে হয়তো নতুন কোনো গুপ্তধনের গল্প তারা শুনতে যাচ্ছে। কিন্তু সোনাদা জানায় এমনটা হবে না, মানুষের গল্প বলবেন। তারা প্রফেসর নিশনাথের কাছে গেলে নিশানাথ তাদেরকে ১৬০০ শতাব্দীর রাজা প্রতাপাদিত্যর গল্প শোনান। প্রতাপাদিত্য সেই সময় বাংলার রাজা ছিলেন। তার রাজ্য ছিল যশোরে। তিনি বাংলাকে হিন্দু রাজ্য বানাতে চেয়েছিলেন। তার অনেক সৈন্য ছিল এবং অনেক ধন সম্পদও ছিল। এসবের কারণেই তিনি সফলভাবে তার প্রভাব বিস্তার করে চলেছিলেন বাংলায়। এইটা দিল্লির মুঘল সম্রাট আকবরের কানে পৌঁছে গেলে আকবর সৈন্য পাঠায় প্রতাপাদিত্যের সাথে লড়াইয়ের জন্য। কিন্তু প্রতাপাদিত্যের সৈন্যের কাছে হেরে যায় আকবরের সৈন্য। বেশ কয়েক বছর আকবর মারা গেলে সিংহাসনে বসে সম্রাট জাহাঙ্গীর। তিনি তার সেনাপতিকে পাঠান প্রতাপাদিত্যের সাথে লড়াইয়ের জন্য। বারবার প্রতাপাদিত্যের সাথে লড়াইয়ের জন্য মুঘল আসতে থাকলে প্রতাপাদিত্য খুব ভালো করেই বুঝতে পারছিল তারা আসলে রাজ্য চায় না, তারা রাজ্যের ধন সম্পদও চায়। তাই তিনি চাঁদ সওদাগরের বিশ্বস্ত ব্যবসায়ী চন্দ্রধর বণিকের মাধ্যমে সপ্তডিঙাই করে সকল ধন সম্পদ সুন্দরবনের গভীরে পাঠান। এরপর কেউ আর সেই ধন সম্পদের খোঁজ পায়নি। সবকিছু যেন ধোঁয়াশা হয়ে যায়। রাজা প্রতাপাদিত্য ধন সম্পদ নিতে আসলে শুধু পায় এক স্বর্ণমুদ্রা আর একটা আংটি। পরবর্তীতে জাহাঙ্গীরের সৈন্যের কাছে যুদ্ধে পরাজিত হয় প্রতাপাদিত্য। গুরুতর আহত অবস্থায় তাকে পাঠানো হয় আগ্রাতে। তারপর প্রতাপাদিত্যের ঠাঁই হয় বেনারসে। সেখানে এক বাংলা ব্রাহ্মণ তার দেখাশোনায় নিযুক্ত থাকে। প্রতাপাদিত্য মারা গেলে ব্রাহ্মণটাই শেষকৃত্য সম্পূর্ণ করে। প্রফেসর নিশানাথ প্রতাপাদিত্যের গল্প শোনানোর পর প্রতাপাদিত্যের স্বর্ণমুদ্রাটা দেয় সোনাদার হাতে। সোনাদা এতে অবাক না হলেও অন্য দুজন বেশ অবাক হয়। তখন নিশানাথ জানায় তার কাছে আরও আছে। একটা বক্স বের করলে ঝিনুক হাতে নিয়ে সেই বক্স খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। সোনাদা আবার ঠিকই বক্সটা খুলে ফেলে। বক্সটা খুললে পায় একটা আংটি। নিশানাথ তখন জানায় এই স্বর্ণমুদ্রা এবং আংটি রাজা প্রতাপাদিত্যের। সোনাদা এটা শুনে জিজ্ঞেস করে আপনি এসব কোথায় পেলেন? নিশানাথ জানায় প্রতাপাদিত্যকে যে ব্রাহ্মণ শেষ সময়ে সেবা করেছিল সেটা আমার পূর্বপুরুষ ছিল। প্রতাপাদিত্য খুশি হয়ে এসব দিয়েছিলেন। আমার মনে হয় এই স্বর্ণমুদ্রা এবং আংটিটা দিয়েই সুন্দরবনে রাখা সপ্তডিঙার গুপ্তধন রহস্য সমাধান করতে পারব। সোনাদা এসব শুনে জানায় আমি তো এখানে গুপ্তধন খুঁজতে আসিনি, আর টাকার বিনিময়েও এসব করি না। নিশানাথ এবার জানায় তার দাদা এবং বাবা অনেক বছর ধরেই সুন্দরবনে এই গুপ্তধনের সন্ধান চালিয়েছেন। বাবা অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, কিন্তু একটা হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তবে যতদূর অগ্রসর হয়েছিলেন তার সবটা একটা ডায়েরিতে লিখে গিয়েছেন। ডায়েরিটা কোথায় সোনাদা তা জানতে চাইলে নিশানাথ একটা কাগজ হাতে ধরিয়ে দেন। সেই কাগজে শুরুর সেই চিত্রকর্ম ছিল, সেই সাথে এক ধাঁধা। সোনাদা আবির ঝিনুক মিলে সেই ধাঁধা ডিকোড করতে শুরু করে এবং একসময় ডিকোড করতে সফলও হয়। তারা জানায় একটা বইয়ের মধ্যে ডায়েরিটা আছে। নিশানাথ তার বাবার লাইব্রেরিটা ওপেন করে দেয়। সেখানে সবাই বই খুঁজতে থাকলে একসময় একটা বই পায়, কিন্তু সেই বইয়ে কোনো লেখা দেখতে পায় না। সোনাদা তখন বলে ধাঁধাতে চাঁদ কথাটা উল্লেখ ছিল।
তাই বই খোঁজার আগে চাঁদ খুঁজে বের করতে হবে। এই চাঁদ খুঁজে পায় সোনাদা। সেখানে সেই বই পেলে ভেতরে পৃষ্ঠা উল্টাতেই সেই ডায়েরিটার দেখা পায়। ডায়েরির ভেতরে ছিল নিশানাথের বাবার এক চিঠি। সেই চিঠিতে তিনি নিশানাথকে জানান গুপ্তধনের সন্ধান অনেক দূর এগিয়েছে এবং সত্যি এই গুপ্তধন সুন্দরবনে আছে। তবে তুমি এই গুপ্তধনের কোনো লোভ করবে না। গুপ্তধন খুঁজে পেলে সরকারি কোষাগারে তা জমা দেবে। এই চিঠি পড়ে নিশানাথ আবেগ আপ্লুত হয়ে পড়ে। সোনাদা সহ তার সহকারীরা বুঝতে পারে গুপ্তধনের ব্যাপারটা সত্যি। নিশানাথের পর সোনাদাকে বলে, আপনাকে এই গুপ্তধন বের করে দিতে হবে। আপনি ছাড়া এটা কেউই করতে পারবে না। আমি গুপ্তধন পেলে তা সরকারের কাছে দেব। এতে আমার পূর্বপুরুষ যে পরিশ্রম করেছে তা অন্তত বৃথা যাবে না। সোনাদা বলে, আমি এখনই সিওরিটি দিতে পারছি না, এই ব্যাপারটা নিয়ে আগে ভাবতে চাই। সোনাদা এরপর ডায়েরিটা চাইলে নিশানাথ বলে, অনেকদিন পর বাবা ডায়েরিটা পেয়েছি, ওইটা আগে পড়ে শেষ করি, তারপর আপনাকে দেব। নিশানাথের বাড়ি থেকে বিদায় নিয়ে সোনাদা দুজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। সেখানে ঝিনুক জিজ্ঞেস করে, আমরা কি তবে এবার সুন্দরবন যাচ্ছি? সোনাদা জানায়, না, সামনে তোদের বিয়ে, এতদিন পর তোদের বিয়ে হতে যাচ্ছে, এইটা ফেলে অন্য কিছুতে মন দিতে চায় না। ঝিনুক তখন বলে, বিয়ে পরে হবে, আগে গুপ্তধন খুঁজে বের করা যাক। যেহেতু ঝিনুক বিয়ে পরে করতে চাচ্ছে, তাই সোনাদা পরিবারকে সামলানোর দায়িত্ব তাদের উপরেই ছেড়ে দেয়। আর সুন্দরবনে গিয়ে যে তাদেরকে সামলাবে সেটাও জানায়। এরপর তাহলে কাল নিশানাথের থেকে ডায়েরিটা নিতে হবে। তখনই সোনাদার মনে পড়ে যায় আগামীকাল এক বিশেষ পুরস্কার সে পাবে। এই পুরস্কার নিয়ে আবির ঝিনুকও এক্সাইটেড ছিল। পরের দিন বাংলারত্ন অ্যাওয়ার্ড পায় সোনাদা, আর এই পুরস্কার পায় আগের গুপ্তধন খুঁজে বের করে দেওয়ার জন্য। সোনাদা পুরস্কারটা গ্রহণ করে বাংলার সুপারস্টার প্রসেনজিতের কাছ থেকে। সোনাদা তার পুরস্কার পাওয়ার পেছনের অবদান হিসেবে তার দুই সহকারী আবির এবং ঝিনুকের নামও উল্লেখ করে। এতে আবির ঝিনুক দুজনেই খুশি হয়। পরের দিন সকালে সূর্যের আলোতে ঘুম ভাঙে সোনাদার। ঘুম ভাঙার পর দেখে তার হাত বাঁধা। শুধু তাই নয়, আবির এবং ঝিনুকের হাতও বাঁধা, আর তারা বেহুশ হয়ে পড়ে আছে। এসব দেখে সোনাদা বুঝতে পারে না এখন তারা কোথায় আছে, আর হচ্ছেটাই বা কি। তখন তার সামনে সেলিম নামে একজন আসে। এবার সোনাদার মনে পড়ে যায় গত রাতের কথা। অ্যাওয়ার্ড ফাংশন শেষে সোনাদা দুজনকে নিয়ে নিশানাথের বাড়ি যেতে চায় ডায়েরি নিতে। তখন ফোন বের করলে দেখে ইন্সপেক্টর সরকার তাকে 5 বার কল করেছে। একটু পর পুলিশ হেডকোয়ার্টার থেকে এক পুলিশ গাড়ি নিয়ে তাদের সামনে আসে, আর পুলিশটাও ওই সেলিমই ছিল। সেলিম এসে তাদের বলে, পুলিশ কমিশনার আপনাদের ডেকেছে। সোনাদা কারণ জানতে চাইলে সেলিম জানায়, প্রফেসর নিশানাথ মার্ডার হয়েছে, গতকালে আপনারা তার বাসায় ছিলেন, তাই আপনাদের ডাকা হয়েছে। নিশানাথের মার্ডারের কথা শুনে তারা খুবই অবাক হয়। সোনাদা সবাইকে নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যেতে রাজি হয়, আর যাওয়ার সময় পানি খাওয়ার পর তারা জ্ঞান হারিয়ে ফেলে। এই সেলিম ভুয়া পুলিশ সেজে তাদের তুলে নিয়ে এসেছে, কিন্তু সোনাদা বুঝতে পারে না তারা এখন কোথায় আছে। সেলিম সোনাদাকে বাইরে নিয়ে আসলে দেখা যায় তারা এখন চলন্ত নৌকার উপরে আছে, এমনকি তারা এখন সুন্দরবনে। অন্যদিকে সরকার সহ অন্য একজন কমিশনারের কাছে আসলে কমিশনার প্রফেসর নিশানাথ মার্ডারের ব্যাপারটা যে সোনাদা ইনভলভ আছে সেইটা বলে, আর মার্ডার করেই সোনাদা আত্মগোপন করেছে এমনটা জানায়। তাই সরকারকেই কেসটার তদন্ত করতে বলে। টিভি নিউজে ব্রেকিং চলে আসে যে প্রফেসর সুবর্ণ সেন ওরফে সোনাদা খুন করেছে আরেক প্রফেসর নিশানাথকে। গুলি করে যে মেরেছে সেটার সিসিটিভি ফুটেজও দেখায়। মিডিয়া আরও বলে সোনাদা নিশানাথকে মেরে পালিয়েছে। এই ভিডিও দেখে সোনাদা তো পুরোই অবাক হয়ে যায়। এতক্ষণে আবির এবং ঝিনুকও জেগে গিয়েছিল, তারাও এসবে অবাক হয়। সোনাদা তখন তাদের উদ্দেশ্যে বলে, এটা আসলে মিডিয়া ট্রায়াল, তারা চায় টিআরপি। এখানে সেলিম সোনাদার সাথে খারাপ ব্যবহার করলে আবির অনেক রেগে যায়, কিন্তু এতে আবিরকেই মার খেতে হয়। একটু পর সেলিমকে ফোন করে তার বস। বস কথা বলে সোনাদার সাথে। সোনাদা বসকে জিজ্ঞেস করে, কেন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন? বস জানায়, গুপ্তধন খুঁজে বের করে দেওয়ার জন্য। এবার সোনাদা বুঝতে পারে মূল বিষয়টা কি, তাই বলে, এইটার জন্য প্রফেসর নিশানাথকে মারতে গেলেন কেন? বস জানায়, তার আর কোনো প্রয়োজন ছিল না, তিনি গুপ্তধন সরকারের কাছে দিতে চেয়েছিলেন, তা তো আর হতে পারে না। এসব শুনে সোনাদা বলে, আমি একাই গুপ্তধন খুঁজে বের করে দিতে পারবো, আমার 2 সহকারীকে ছেড়ে দিন, আর আমাকে ল্যাপটপ, ফোন, ইন্টারনেট দিন। বস বলে, তোমাকে এসবের সুযোগ দেব আর তুমি আমাদের ফাঁসাবে, তাই না? আমি এত বোকা না, আমি তোমার সহকারীদের ছেড়ে দেব, কিন্তু আমাকে গুপ্তধন খুঁজে বের করে দিতে হবে, আর সেইটা আগামীকালকের মধ্যেই। এখন থেকে তোমার সময় শুরু হলো। পুরো সোশ্যাল মিডিয়া সোনাদার ব্যাপারে ছেপে যায়। সবাই বলে,
সোনাদা দেশরত্ন, সাথে মার্ডারারও। সরকার বাগচি নামে আরও একজন পুলিশের সাথে তদন্ত শুরু করে। সরকার জানে এই কাজটা সোনাদা করতেই পারে না, কিন্তু বাগচি এই ব্যাপার নিয়ে সরকারকে শুধু খোঁটা দিতে শুরু করে। ওদিকে হাতে বেশি সময় নেই, তাই সোনাদা ডায়েরি বের করে। ডায়েরির পাতা উল্টাতেই একটা ধাঁধা পায়। সেই ধাঁধা ডিকোড করতে থাকলে সংগ্রামপুর নামের এক এলাকা, যেখানে পুরনো মনসা মন্দির উঠে আসে। এইটা শুনে পাশ থেকে চেলা বলে, পাশেই তো সংগ্রামপুর নামে একটা জায়গা আছে, সেখানে এক পুরনো মন্দিরও আছে। ভয়ে কেউ আর সেখানে যায় না। সোনাদা বুঝতে পারে জায়গাটা ওইটাই, তাই সেদিকেই যেতে থাকে। এদিকে সোনাদাকে খুঁজতে সুন্দরবনে চলে আসে সরকার এবং বাগচিও। সোনাদা সহ সবাই নৌকা থেকে নেমে হেঁটে যেতে থাকে মন্দিরের দিকে। যাওয়ার সময় বস ফোন করে সোনাদাকে আর মনে করিয়ে দেয় তার হাতে একদম সময় নেই। এদিকে পুলিশ ওদের নৌকার কাছে এসেই নৌকা থামায়। সেখানে সরকার সোনাদার মোবাইল, মানিব্যাগ এসব পায় আর বলে, কেউ তো আর মার্ডার করে ফেলে যাবে না, দেখা যাচ্ছে তাদেরও কেউ অপহরণ করেছে। এসব আবার মানতে নারাজ বাগচি। তার মতে আত্মগোপন রাখতেই ফেলে গেছে। কিন্তু সরকারের চিন্তা তাদেরকে কে ধরে নিয়ে গেল। ওদিকে সবাই হাঁটতে হাঁটতে চলে আসে পুরনো মন্দিরের কাছে, কিন্তু সেখানে শুধু একটা মূর্তি দেখতে পায়। দেবতার মন্দিরের দেখা পায় না। কিন্তু সোনাদা একসময় লক্ষ্য করে মূর্তিটা আকর্ষণ করছে, তাই সেলিমের লোকের থেকে প্রতাপাদিত্যের কয়েনটা নেয়। তারপর কয়েনটা মূর্তির শরীরে বসিয়ে দিলেই একটা সুড়ঙ্গ খুলে যায়। এতে করে সোনাদা বুঝতে পারে চন্দ্রধর এই স্বর্ণমুদ্রা প্রতাপাদিত্যকে দিয়েছিল এই সুড়ঙ্গের মুখ খোলার জন্য। স্বর্ণমুদ্রাটা কোনো সাধারণ মুদ্রা ছিল না। সবাই ঢুকে পড়ে সুড়ঙ্গের ভেতরে। সুড়ঙ্গের ভেতরে ঢুকলে যশোরী দেবীর মূর্তি সহ অনেক মূর্তি দেখতে পায়। আবার প্রতাপাদিত্যের ক্ষমা চাওয়ার মূর্তিও ছিল। এসব দেখে সোনাদা ব্যাখ্যা করে জানায়, প্রতাপাদিত্য বড় রাজা হলেও মানুষ ভালো ছিল না। অনেক মানুষকে সে নির্বিচারে মেরেছে। এতে যশোরী দেবী তার থেকে মুখ ঘুরিয়ে নেন। এরপর থেকেই তার অধপতন শুরু হয়। প্রতাপ শেষমেশ ক্ষমা চাইতে আসে, আর সেইটারই মূর্তি ওইটা। সোনাদা মেঝেতে সাপের মূর্তি আঁকানো দেখে আবির ঝিনুককে সাবধানে পা ফেলতে বলে, কিন্তু সেলিম এসব না মেনে তার এক লোককে সামনে এগোতে বলে। আর লোকটি সাপের চিহ্নতে পা দেওয়া মাত্রই যশোরী দেবীর সামনের মূর্তিগুলো থেকে ধারালো অস্ত্র বের হয়ে অটোমেটিক্যালি তা চলতে থাকে। এতে করে লোকটি তাৎক্ষণিক সেখানে মারা যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু সেলিম সোনাদাকে সামনে এগোতেই বলে। সোনাদা ডায়েরিতে থাকা ধাঁধা মিলিয়ে শুয়ে থেকে হামাগুড়ি দিয়ে দেবীর মূর্তির কাছে গিয়ে পৌঁছায়। তারপর সেখানে থাকা অন্য সাপের মূর্তিতে হাত দিতেই সবগুলো অস্ত্র চলা বন্ধ হয়ে যায়। সবাই সেখানে চলে আসে। এরপর সোনাদা আবারও ধাঁধা মেলাতে থাকে। ধাঁধাতে প্রতাপের মাথার কথা উল্লেখ ছিল। সোনাদা তাই দেবীর মূর্তির সামনে প্রতাপাদিত্যের মূর্তির মাথায় হাত দিতেই মাথা থেকে এক আলোর কিরণ গিয়ে পড়ে দেবীর মূর্তির ওপর। সোনাদা এরপর দেবীর মূর্তি কাঁপাতে থাকলে ড্রয়ারের মতো কিছু একটা খুলে যায়। খুলে গেলে সেখানে একটা বক্স দেখতে পায়। বক্সটা খুললে সেখানে একটা সাপের মূর্তি এবং ত্রিশূল দেখতে পায়। এইটা দেখে সোনাদা বুঝতে পারে এই স্বর্ণ মুদ্রা এবং আংটির মধ্যে কোনো কানেকশন আছে, কিন্তু এই দুইটার মধ্যে কি কানেকশন আছে তা বুঝতে পারে না। এজন্য নৌকায় ফিরে যেতে চাইলে সেলিম জানায় সেখানে যাওয়া যাবে না, পুলিশ ঢুকেছে। আর বস বলেছে আপনাদের এক চোরের কাছে নিয়ে যেতে। চোরের কথা শুনে সোনাদা জিজ্ঞেস করে, কোন চোর? সেলিম কোনো কথা না বলে সোজা নিয়ে আসে। সোনাদা সহ সবাই চোরটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এইটা আর অন্য কেউ নয়, সেই দশানন, যার সাথে তারা আগেও লড়েছে। এমনকি সিনেমার আগের পার্টে দশানন মারাও গিয়েছিল। অন্যদিকে বাগচি সরকারকে বলে সোনাদা যে মার্ডার করেছে তা প্রমাণ হবেই। সরকারও তখন জানায় সোনাদা যে মার্ডারের সাথে জড়িত না তা ভালোভাবেই উন্মোচন হবে, শুধু অপেক্ষা করুন। এর মধ্যেই সবাইকে অন্য নৌকায় নিয়ে আসা হয়। সেখানে ঝিনুক দশাননকে বলে, আপনি তো মারা গিয়েছিলেন, আবার কিভাবে বাঁচলেন? দশানন জানায় তার মৃত্যু নেই, এইভাবেই সে ফিরে আসবে বারবার। সোনাদা তখন বলে, বুঝেছি আপনি আমাদের পিছু ছাড়বেন না, কিন্তু প্রফেসর নিশানাথকে মেরে আমার ওপর দোষ চাপিয়ে দিয়ে গুপ্তধন খুঁজে বের করার বুদ্ধি তো আপনার মাথায় নেই, তাই আমি আর সামনে এগোবো না। দশানন তখন আবির ঝিনুককে মারার ভয় দেখায়, তাই আর না করতে পারে না সোনাদা। সবাইকে এরপর চোখ বেঁধে এক রুমে নিয়ে আসা হয়। সেখানে দশানন সোনাদাকে বলে, হাতে খুব বেশি সময় নেই, গুপ্তধন খুঁজে দাও আর তাদেরকে ছাড়িয়ে এখান থেকে নিয়ে যাও। এটা বলে দরজা লাগিয়ে চলে যায়। ভেতরে আটকা পড়া অবস্থায় এক প্ল্যান সাজায় সোনাদা। আবিদ মিথ্যা সাপ কাটার অভিনয় করে দরজায় শব্দ করতে থাকে।
বাইরে তাই সেলিমের লোক দরজা খুলে দিয়ে ভেতরে ঢোকা মাত্রই সোনাদা মিথ্যা পিস্তলের ভয় দেখিয়ে লোকটির ফোন নিয়ে লোকটিকে ঘরেই বন্দি করে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই তারা এক অটো ম্যানেজ করে ফেলে। সে অটোতে চড়ে যাওয়ার সময় ঝিনুক তার বাবাকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়, কিন্তু নেটওয়ার্ক তেমন না থাকায় কথা বলতে পারে না। অন্যদিকে দশানন বসকে ফোন করে বলে, চিন্তা করবেন না, গুপ্তধন খুব শীঘ্রই পাবেন, আমার উপরে ভরসা রাখুন। কিন্তু ঘরে ফিরে দেখে তাদেরই এক লোক ঘরে বন্দি, আর সোনাদা সহ কেউ নেই। দশানন তার লোকের উপরে রাগ দেখিয়ে বেরিয়ে পড়ে সোনাদাকে ধরতে। বেরিয়ে পড়ার পর বসকে ফোন দিয়ে জানায় তারা পালিয়েছে ঠিক আছে, কিন্তু লুকাতে পারবে না, মোবাইলে ট্র্যাকার লাগানো আছে। অন্যদিকে সরকার একজনকে ট্র্যাক করতে থাকলে বাগচি তা দেখে ফেলে। জিজ্ঞেস করে, কাকে ট্র্যাক করছেন? সরকার জানায়, আমার সোর্স অ্যাক্টিভ আছে, আর সোর্সের কথা সবাইকে জানানো উচিত নয়। সোনাদায়ের পর সবাইকে নিয়ে ঢুকে পড়ে একটা গ্রাম্য অনুষ্ঠানে, যেখানে সবাই বাঘ সেজে নাচছিল। সবাই বাঘের মুখোশ পরে নেয়। দশাননও একটু পরে দলবল নিয়ে হাজির হয়। সোনাদা দশাননের পাশে থাকলেও মুখোশ পরায় চিনতে পারে না। সোনাদা দশাননকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয় নাচের মধ্যে। সেখানে দশাননও সবার সাথে নাচতে শুরু করলে সোনাদা সবাইকে নিয়ে একটা নৌকায় ওঠে। দশানন একজন মাতালের কাছ থেকে সবকিছু জেনে পিছু নেয়। ঘাটে এসে দেখে তারা নৌকা নিয়ে চলে গেছে। দশানন গুলি করতে গিয়ে দেখে হাতে ছুরি। গুলি হাতে নিতে নিতে নৌকা অনেক দূরে চলে যাওয়ায় আর কোনো লাভ হয় না। ওদিকে নৌকায় ওরা আগে পেট ভোজন করে, তারপর আবার ডায়েরি ওপেন করে সামনে এগোনোর পথ খোঁজে। কিন্তু আবিরের মনে প্রশ্ন জাগে, প্রফেসর নিশানাথের বাবা দেবনাথ প্রথম স্থানে সফলভাবে পৌঁছালেও কেন সামনে এগোলো না? গুপ্তধন নিয়ে আসলো না কেন? সোনাদা তখন বলে, হয়তো সামনে কোনো বিপদ আছে, আর তিনি যা জানেন তা ডায়েরিতেই উল্লেখ করে দিয়েছেন, যাতে ছেলে নিশানাথ গুপ্তধন খুঁজে বের করে। এসব বলার পর সবাই মিলে দ্বিতীয় ধাঁধা ডিকোড করে, আর এবার একটা লোকেশনের কোঅর্ডিনেটর পায়। মোবাইলের মাধ্যমে সেই কোঅর্ডিনেটর অনুযায়ী লোকেশন বের করে স্থানীয় দুজনকে সাথে নিয়ে পরের দিন সামনে এগোতে থাকে সবাই উল্টো দিকে মাস্ক পরেছিল। তাই আবির জিজ্ঞেস করে, এই উল্টো মাস্ক পরার কারণ কি? সোনাদা জানায়, এই জঙ্গলে যাতে বাঘ হামলা না করে, তাই যারা মধু সংগ্রহ করতে আসে তারা উল্টো করে মাস্ক পরে যায়। উল্টো করে মাস্ক পরলে বাঘ ভেবে নেয় তাদের দিকে তাকিয়ে আছে। আর কিছু দূর এগোতেই তাদের সাথে থাকা স্থানীয় দুজন বলে, সামনে আর যাওয়া যাবে না, সামনে চান্দরের এলাকা। এই বলে দুজন চলে যায়। কিন্তু সোনাদাকে সামনে তো এগোতেই হবে, তাই সামনে যেতে থাকে। সামনে এগিয়ে গেলে সাপের চিহ্নটা আবারও দেখতে পায়। মুভির শুরুতে ওই লোকটাও এখানে এসেছিল। ওই চিহ্ন দেখে সোনাদা বুঝতে পারে সঠিক পথেই এসেছে। আরও সামনে এগোলে আরও একটা চিহ্ন দেখতে পায়, আর এই চিহ্নের জায়গায় গল্পের শুরুর লোকটিকে বাঘ শিকার করেছিল। তারা আরও সামনে যেতে থাকলে চারিদিক থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। একসময় চারিদিক থেকে ঘিরে ফেলে বনের ভেতরে বসবাস করা মানুষজন। তারা তাদেরকে বন্দি করে নিয়ে আসে চন্দ্রপতি নামে একজনের কাছে। চন্দ্রপতি তার পরিচয় দিয়ে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে এসেছ? সোনাদা জানায়, দেবানাথের ডায়েরির মাধ্যমে। দেবানাথের কথা শুনে চন্দ্রপতি বলে, আমার তো দেবানাথকে ছেড়ে দেওয়া উচিত হয়নি, শুধু মহারাজ প্রতাপাদিত্যের সেবকের বংশধর বলেই ছেড়ে দিয়েছি। চন্দ্রপতি প্রতাপকে মহারাজ বলায় অবাক হয় সোনাদা। জিজ্ঞেস করে, আপনি কে? চন্দ্রপতি জানায়, সে চন্দ্রধরের বংশধর। প্রতাপ যে ধন সম্পদ চন্দ্রধরের মাধ্যমে এখানে পাঠিয়েছিল, সেখান থেকেই তারা এখানে বংশ গড়ে তুলেছে। চন্দ্রপতি আরও জানায়, মহারাজা প্রতাপের ধন সম্পদ সুন্দরবনে নিয়ে আসার পথে অনেক নৌকা ডুবেও গিয়েছিল। এই যে চন্দ্রপতি এখানে থাকে তা কেউ জানে না। এ নিয়ে আফসোস হয় কিনা আবির জানতে চাইলে চন্দ্রপতি বলে, আমি এখানেই ঠিক আছি, শহরের মানুষজন ভালো নয়। সোনাদা এরপর গুপ্তধন কোথায় আছে তা জানতে চায়। সেই সাথে বলে, এগুলো এখন জনগণের সম্পদে পরিণত হবে, কারণ মহারাজ প্রতাপ আর নেই। এইটা শুনে চন্দ্রপতি একটা ত্রিশূল নড়ে একটা সুড়ঙ্গ বের করে সেখানে 3 জনকে ফেলে দেয়। তারপর বলে, এখানকার ধন সম্পদ এখানেই থাকবে। চন্দ্রপতির সাথে এক বাঘও দেখা যায়, আর বাঘ দেখে তারা ভয় পেতেই সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেওয়া হয়। সুড়ঙ্গের মধ্যে আবির তার ফোনের টর্চ জ্বালালে সে দেখতে পায় চারিদিকে শুধু মানুষের কঙ্কাল, যা দেখে তারা ভয় পেয়ে যায়। সোনাদা বুঝতে পারে এর আগেও অনেকে এখানে গুপ্তধনের সন্ধানে এসেছে, আর সবাই এখানেই মারা পড়েছে।
সুড়ঙ্গের ভেতরের মশালগুলো জ্বালালে তারা অনেকগুলো বাঘের চিহ্ন পায়। আবার সামনে বের হওয়ার একটা দরজাও দেখতে পায়। কিন্তু সোনাদা বুঝতে পারে ওইটা বের হওয়ার কোনো রাস্তা নয়। যদি বের হওয়ার কোনো রাস্তাই হতো তাহলে এর ভেতরে এতগুলো মানুষ মরত না। সামনে এগিয়ে যেতে থাকলে সামনের ফাঁকা জায়গা দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে বাঘ, যা দেখে ভয় পেয়ে যায় সবাই। সোনাদা একটা পিস্তল বের করে ভয়ে উপস্থিত গুলি চালায়, আর এতে একটা শিকল এসে সুড়ঙ্গে পড়লে বাঘের হাত থেকে এই যাত্রায় তারা বেঁচে যায়। দেয়ালের একটা জায়গায় তারা হাত দিতেই দেয়ালে এক লেখা বেরিয়ে আসে, যেটা ছিল দ্বিতীয় ধাঁধার উত্তর। এই উত্তর পেয়ে খুশিই হয় সবাই, কিন্তু চিন্তা করে এখান থেকে বের হবে কিভাবে। তখন সোনাদা বলে, আগের সাপের চিহ্ন একটা ভিন্ন রকম ছিল, এখানেও দেখি একটা বাঘের চিহ্ন ভিন্ন। তাই আবিরকে সেইটা ঘোরাতে বলে। আবির সেইটা ঘোরাতেই দেয়াল একটা দরজাতে পরিণত হয়। সেইটা দিয়ে তারা বাইরে চলে আসে। বাইরে আসলেই একটা নৌকা পায়। সেই নৌকা নিয়ে সামনে এগোতেই জলদস্যুরা চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। পরবর্তীতে দেখা যায় তারা আসলে জলদস্যু ছিল না, দশাননের লোক ছিল। সোনাদারা ঘুরে ফিরে আবারও দশাননের কাছেই চলে আসে। দশানন তাদের বলে, তোমাদের হাতে গতকাল পর্যন্ত সময় ছিল, কিন্তু তোমরা পালিয়ে গিয়েছিলে। এখনও সময় বেঁধে দেওয়া হলো আগামীকাল পর্যন্ত। এর মধ্যে যদি গুপ্তধনের খোঁজ না দাও তাহলে এই আবির ঝিনুককে মেরে আগে কুমিরকে খাওয়াবো, তারপর তোমারও একই অবস্থা হবে। এবার তারা তৃতীয় ধাঁধার দিকে এগিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় চলে আসে, সেখানে 3টি মূর্তি দেখা যায়। সোনাদা সবাইকে বলে, ভোরের সূর্য ওঠার সাথে সাথেই 3 মূর্তির কিরণ যে দিকে পড়বে সেইটা ঘুরাতেই পরবর্তী ধাপ সামনে আসবে। আর এটা দ্বিতীয় ধাপে দেয়ালে লেখা ছিল। দশানন শুনে খুশি হয়। তখনই মুভির সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। প্রফেসর নিশানাথ সেখানে বন্দুক নিয়ে হাজির হয়। আসলে তিনি মারাই যাননি, এমনকি যে বসের সাথে সবাই কথা বলে আসছিল সেই বসটাই তিনি। এই নিশানাথ গুপ্তধন পাওয়ার আশায় নিজের মৃত্যুর নাটক পর্যন্ত সাজিয়েছিলেন। এমনকি বিভিন্ন সময় নিশানাথ বিভিন্ন জনকে গুপ্তধন খুঁজতে পাঠিয়েছিলেন, কিন্তু কেউই আর বেঁচে ফেরেনি। মুভির শুরুতে যে লোককে আমরা দেখেছিলাম তাকেও তিনিই পাঠিয়েছিলেন। কেউ এতদূর আসতে পারেনি। সোনাদা এতদূর আসাই খুশি হয়ে যায়, সব সত্য বলে দেয়। কিন্তু সোনাদা এতে মনক্ষুণ্ণ হয়, কিন্তু কিছু করতে পারে না। উল্টো নিশানাথ তার 2 সহকারীকে মারার হুমকি দিতে থাকে। একটু পর সূর্য উঠলে সেই সূর্যের কিরণ এক পাশে পড়লে সোনাদা একটা সাপের মূর্তিতে হাত দেয়, আর এতে করে একটা সুড়ঙ্গ খুলে যায়। সুড়ঙ্গ খোলা মাত্রই সবাই খুশিতে লাফাতে শুরু করে। দশাননের লোক দ্রুত সুড়ঙ্গে প্রবেশ করে। দশাননও যেতে চায়, কিন্তু সোনাদা বাধা দেয়। ওদিকে দুজন সুড়ঙ্গে ঢোকা মাত্রই দরজা লেগে যায়, আর সোনাদা এই ভয়টাই করছিল, কারণ মূর্তি ছিল 3টা। চন্দ্রধর যখন ধন সম্পদ এখানে নিয়ে আসে তখন ছিল বর্ষাকাল, আবার এক নৌকা ডুবেও গিয়েছিল। কিন্তু এখন তো বর্ষাকাল নয়, তাই সূর্যর কিরণ উল্টো দিকে পড়ার কথা। অন্য মূর্তির কিরণ অন্য পাশে পড়লে সোনাদা আবারও সাপের মুখে টাচ করে, আর এতে আরও একটা সুড়ঙ্গ খুলে যায়। সোনাদা জানায় এইটাই আসল সুড়ঙ্গ। দশানন আফসোস করতে থাকে যে তার 2 লোক ভেতরে আটকা পড়েছে। সেও সেখানে থাকতে পারত যদি সোনাদা তাকে না থামাতো। তাই দশানন সোনাদাকে জিজ্ঞেস করে, আমাকে কেন আটকালে? সোনাদা জানায়, আমার মনে হয়েছে বিপদ আসতে পারে, তাই আটকিয়েছি। এরপর সবাই সেই সুড়ঙ্গে প্রবেশ করে। অন্যদিকে পুলিশও সন্ধান পেয়ে যায় সবার, তাই সেদিকেই আসতে থাকে। সুড়ঙ্গে প্রবেশ করার পর সোনাদা 2টা মূর্তি দেখতে পায়। সেই সাথে চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দরের ছবিও দেখতে পায়। 2টা মূর্তির মাঝখানে ফাঁকা ছিল। সোনাদা এটা দেখে বুঝতে পারে এখানে প্রথম ধাঁধায় পাওয়া ওই ধাপ এবং ত্রিশূল লাগিয়ে দেয় 2 জায়গায়। এতে আরও একটা ঘর খুলে যায়। সেই ঘরে প্রবেশ করতেই সবাই অদ্ভুত সবকিছুর দেখা পায়। দূরে এক জায়গায় আছে মা মনসার মূর্তি, আর সামনে পানি আর স্ল্যাব বসানো। স্ল্যাবে আবার আগের মতোই সাপের ছবি। তা দেখে সোনাদা বুঝতে পারে সামনে এগোনো সহজ নয়, কিন্তু নিশানাথ তার এক লোককে আগে পাঠিয়ে দেয়। আর এতে করে মুখ খোলা সাপের চিহ্নতে পা দেওয়ার কারণে সাথে সাথেই একটা ধারালো অস্ত্র তার পায়ে গেঁথে যায়, আর সাথে সাথেই লোকটি পানিতে পড়ে যায়, তারপর ভেসে চলে যায়। মূলত যেসব সাপের মুখ বন্ধ, এসব চিহ্নে পা রেখে সামনে এগোতে হবে। আর এভাবেই সোনাদা দেখে দেখে পার হয়ে সামনে গিয়ে পৌঁছায়। তারপর এক এক করে সবাইকে পার করে। সেখানে আসলে সবাই দাঁড়িয়ে থাকা একটা ধাঁচের অনেকগুলো মূর্তি দেখে। আবার মা মনসার মূর্তির সামনে লক্ষিন্দরের মৃত মূর্তিও দেখতে পায়।
এইটা দেখে সোনাদা মনে করে এখন তাদের নেতাকে খুঁজতে হবে। আর এই ধাঁধাটা কোনো সাধারণ ধাঁধা নয়। চন্দ্রধর জানত রাজা প্রতাপাদিত্য ভালো মানুষ ছিলেন না, তাই তাকে দিয়েই মাফ চাইয়ে নিয়েছেন। আবার ধন সম্পদের সাথে হিন্দু মিথোলজিও নিয়ে এসেছেন। লক্ষিন্দরকে মনসা মেরে ফেলার পর বেহুলা তার স্বামী লক্ষিন্দরের লাশ মনসার সামনে রেখে নেতাকে খুঁজতে গিয়েছিলেন, আর এই নেতার মাধ্যমেই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। সোনাদাকে এখন সেই নেতার মূর্তি খুঁজে বের করতে হবে। সোনাদা জানত নেতাটা ধোপা ছিল, তাই কাপড় হাতে থাকা নেতার মূর্তিতে টাচ করে, আর এতে সেখানে অদ্ভুত কিছু ঘটতে থাকে। নিচ থেকে টাওয়ারের মতো কিছু একটা বেরিয়ে আসে, আর সেখানে প্রতাপাদিত্যের সেই আংটিটি পরিয়ে দিলে আরও অদ্ভুত কিছু ঘটতে থাকে। মা মনসার মূর্তির চোখ দিয়ে পানি আসে। এইটা নিয়ে সোনাদা বিস্তারিত আলোচনা করতেই যাবে, তখন নিশানাথ মাথার উপর গুলি করে রেগে গিয়ে বলে, এত কিছু দেখতে চায় না, আমার গুপ্তধন কোথায়? সোনাদা নিশানাথকে ধৈর্য ধরতে বলে এবং লোভ কম দেখাতে বলে। একটু পরেই পুরো সুড়ঙ্গ কেঁপে ওঠে, আর পানির নিচ থেকে ভেসে ওঠে এক শব্দডিঙা তথা নৌকা, আর এই নৌকাতেই আছে গুপ্তধন। নৌকাটা উপরে উঠে আসাতে সবাই খুশি হয়ে যায়। বেশি খুশি হয় নিশানাথ, কিন্তু এর পরেই সে সোনাদার দিকে গুলি তাক করে বলে, খেল খতম, অর্থাৎ তাকে মারতে চায়। দশানন তখন পাশ থেকে বলে, ওদেরকে মারবেন না, ওরা ভালো মানুষ। একসময় দশানন পিস্তল কেড়ে নেয় নিশানাথের। সোনাদাও এক পিস্তল নিয়ে নিশানাথের লোকদের মারতে থাকে, কিন্তু একসময় নিশানাথ আবির ঝিনুককে বন্দি করে ফেলে। এতে করে সোনাদাকে হার মেনে নিতে হয়। এই হার মানার সময় নিশানাথ উপরের দিকে আরেকটা গুলি ছুড়লে উপর থেকে ধারালো কাঠ নিশানাথের শরীরে ঢুকে যায়, আর সেখানেই তার মৃত্যু ঘটে। নিশানাথের এমন মৃত্যু নিয়ে সোনাদা বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। একটু পর পুলিশ সেখানে চলে আসে। বাগচি এসে আগে সোনাদাকে গ্রেফতার করতে চাইলে দশানন বাগচিকে একটা ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় নিশানাথের সাজানো মৃত্যুর অভিনয়ে এই বাগচিও সামিল ছিল। তাই তো বাগচি শুরু থেকেই সোনাদার বিপক্ষে ছিল। সরকার এই ভিডিও দেখা মাত্রই বাগচিকে গ্রেফতার করে। এরপর সবাই মিলে আসে ওই নৌকাতে আসলে সবাই দেখতে পায় সেই কাঙ্ক্ষিত গুপ্তধন। এত গুপ্তধন দেখে সবাই অনেক খুশি হয়। দশানন খুশিতে 2-1টা স্বর্ণ নিলে সোনাদা বলে, আগেই সব প্রতাপাদিত্যের ছিল, এখন তা সরকারের। দশানন তখন বলে, সরকারের মানেই তো জনগণের, আমিও তো জনগণ। শঙ্কর তখন উল্টো দশাননকে জেলে যেতে বলে। দশানন জানায়, আমি জেলে যেতে রাজি, কারণ আমাকে জেল থেকে বের করবে লয়ার আবির। আমি জানি সে অনেক ভালো লয়ার। সোনাদা তখন বলে, হ্যাঁ, আবির ভালো ক্রিমিনাল লয়ার, কিন্তু আপনাদের মতো ক্রিমিনালদের লয়ার নয়। দশানন এবার তার হেল্প করার ব্যাপারটা টেনে আনলে সোনাদাও বলে, পরের বার কোনো এক সময় আবার আপনাকে হেল্প করব। গুপ্তধন উদ্ধার হলে সবাই চলে আসে ঝিনুকের বাড়িতে। সেখানে ঝিনুকের বাবার সামনে আবির ঝিনুকের বিয়ের কথোপকথনের মধ্য দিয়ে শেষ হয় এই মুভিটি। একসাথে ধাঁধা, মিথ এবং গুপ্তধন সবকিছুর মধ্যে যে রহস্য রয়েছে, এই ব্যাপারটা মুভিটিতে সুন্দরভাবে দেখানো হয়েছে। রাজা প্রতাপাদিত্যকে কেন্দ্র করে সুন্দর এক গল্পেরও উপস্থাপন করা হয়েছে, যেখানে বরাবরের মতোই আবির চ্যাটার্জি সুন্দর অভিনয় করেছেন। আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেইনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।